আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো সবাই? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের তৃতীয় লাইভ ক্লাস, এবং আমাদের আজকের টপিকের নাম হচ্ছে রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তলে আলোর প্রতিসরণ। তো তোমরা একটু কষ্ট করে জানাই দাও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসটায় সংযুক্ত হচ্ছো, আর একটু জানিয়ে দিও যে আমাদের লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা এবং আমাদের ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা। ওকে, তো আমি একটু চেক করি যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখছো। অবশ্যই তোমরা তোমাদের পাশে তোমাদের কলেজের নামটাও লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কে কোন কলেজ থেকে বা কে কোন স্কুল থেকে আসলে আমাদের লাইভ ক্লাসটা দেখছো। তো মেইনলি এই লাইভ ক্লাসটা কাদের জন্য? এই লাইভ ক্লাসটা যারা এবার সদ্য ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিয়ে যারা ইন্টারমিডিয়েটে উঠবে এরকম যাদের অবস্থা তাদের জন্য, প্লাস যারা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে তারাও এই ক্লাসটা দেখতে পারবে, প্লাস যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের আসলে কে কে সংযুক্ত হচ্ছে। আমাদের সাথে হচ্ছে সঞ্জিদা হক মীরা যুক্ত আছে, জিন্নাত জাহান্তিশা, আলমগীর কবির, ফারজানা ঝুমুর, কাজী এনা, এবং আমার সাথে যুক্ত আছে নিশাত তাসনিম তামান্না। নিশাত তাসনিম তামান্নার হচ্ছে কয়েকটা ক্লাস দেখবা হচ্ছে 10 মিনিট স্কুল ক্লাসরুম যে গ্রুপটা আমাদের, আরেকটা যে গ্রুপ 10 মিনিট স্কুল ক্লাসরুম, তো সেই গ্রুপে হচ্ছে উনি বায়োলজির অসাধারণ ক্লাস নিচ্ছেন। তো তোমরা চাইলে বায়োলজি ক্লাসগুলো দেখতে পারো নিশাত তাসনিম তামান্নার। তারপরে হচ্ছে আমার সাথে তানহা তাবাসসুম যুক্ত আছে, সাবরিনা হক, ফারিয়া, তারপর হচ্ছে আমার সাথে তাসফিয়া সুলতানা, নীলিমা নিপা, ফেরদৌস শাম্মী, ওকে, আকিব শুভ, তারপর জান্নাত মাওয়া, লাবণ্য, নুরুন নাহার রহমান আমার সাথে যুক্ত আছে। আসসালামু আলাইকুম। যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকই ওয়ালাইকুম সালাম। মালিহার রহমান আপু আমাদের সাথে সংযুক্ত আছে, সবাই মালিহার রহমান আপুকে হাই বলে দাও। তারপর হচ্ছে উম্মে হানি যুক্ত আছে আমাদের সাথে, আরোহী জান্নাত মৌ, আফিয়া হুমায়রা, দিয়া সাদিয়া ইসলাম, ফাহমিদ ফারাবি, দীপান্বিতা সুর। ওকে, তো তোমরা যে কাজটা করতে পারো শুরুতেই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তুমি যদি শুরুতেই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তুমি তো হেল্পফুল হবাই, কারণ তুমি তো লাইভ ক্লাসে সংযুক্ত আছোই। তো তুমি যেমন হেল্পফুল হবা, তো লাইভ ক্লাসটা শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা কিন্তু শুরু থেকেই এই লাইভ ক্লাসটা দেখতে পারবে, যার ফলে সেও নতুন কিছু শেখার মাধ্যমে সেও উপকৃত হবে। ওকে, তুমিও যেমন হেল্পফুল হবা, তোমার ফ্রেন্ডরাও হচ্ছে হেল্পফুল হবে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি, বেশি কথা না বলে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে রিফ্র্যাকশন, মানে হচ্ছে প্রতিসরণ থ্রু স্ফেরিক্যাল সারফেস। এটার বাংলাটা আমরা লিখি, টপিকের বাংলাটা লেখো খাতায়। তো অবশ্যই ক্লাসটা করার টাইমে খাতা কলম সামনে নিবা। হ্যাঁ, আজকে আমরা অনেক ডিপ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকে সচরাচর দেখা যায় যে কিছু মানে অনেক স্টুডেন্টের হচ্ছে কনফিউশন দেখা যায় যে কখন প্লাস হয় কখন মাইনাস হয়, বা এই ব্যাপারগুলো কিভাবে চিন্তা করতে হয়। আমরা যেই টপিকটা পড়বো রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তলে কিভাবে আলোর প্রতিসরণটা হয়, বা আলোর প্রতিসরণের ফলে ওখানে যে এলিমেন্টগুলো আছে বা যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর প্লাস মাইনাস গুলো কিভাবে ধরে। তো এগুলোতে অনেক কনফিউশন দেখা যায়। তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে সামনে বসবা। তো খাতা কলম নিয়ে তুমি সামনে বসলে কি হবে, তুমি আমার লেকচারটা শুনবা আর শুনতে শুনতে লিখবা। তো তুমি যখন আমার লেকচারটা শুনবা তখন তোমার একবার পড়া হবে এবং তখন তোমার পড়াগুলো মনের মধ্যে সেভ হবে একবার, আর তুমি যখন সেই সেম পড়াটাই খাতায় লিখবা তখন আরেকবার তোমার মেমোরিতে সেভ হবে। তো যার ফলে কিন্তু আসলে ক্লাসটাও সুন্দর হবে আর তোমার পড়াটাও কিন্তু ক্লাসের পড়া অলমোস্ট ক্লাসেই হয়ে যাবে। ওকে, তো সিম্পলি বাসায় তোমার নোটটা মনে করো যে আধা ঘন্টা বা 20 মিনিট দেখলে কিন্তু তোমার পড়াটা 100% হয়ে যাবে। ওকে, তো ক্লাসের পড়াটা আমরা ক্লাসেই করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, তো আমি আমার পরিচয় দিই, আমি ফারহান শেখ, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো আমরা ক্লাসটা শুরু করি। এবার আমরা হচ্ছে ফার্স্ট যেই পড়বো সেটা হচ্ছে রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তলে আলোর প্রতিসরণ। লিখে নাও, গোলীয় তলে আলোর প্রতিসরণ, গোলীয় তলে আলোর প্রতিসরণ। ওকে, তো লিখে নাও, হেডলাইন দাও, গোলীয় তলে আলোর প্রতিসরণ। তো আমরা লাইভ 1 আর লাইভ 2 তে সমতলে আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম।
সমতলে আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম লাইভ 2 তে আমরা। ওকে, লাইভ 1 এবং 2 তে। তো একটু আমরা মনে করাই দেই। তো বলছিলাম এটা হচ্ছে আমাদের একটা বিভেদ তল ছিল, স্ট্রেট বিভেদ তল বা সমতল আর কি। ওকে, তো এই বিভেদ তল বা সমতল আকৃতির যে বিভেদ তল আমরা দেখছিলাম, তো এই সমতল বিভেদ তলের পরিচয়টা কি ছিল? যে রেখাটা বা যে স্ট্রেট লাইনটা দুটো মাধ্যমকে সেপারেট করে, তখন এই স্ট্রেট লাইনটাকে আমরা বলতাম হচ্ছে বিভেদ তল। মানে এই রেখার দুই সাইডে দুটো ডিফারেন্ট মাধ্যম, এই রেখার উপরে একরকম মাধ্যম আর এই রেখার নিচে একরকম মাধ্যম। তো নিচের মাধ্যমটাকে আমরা যদি বলতাম এ মাধ্যম, আর উপরের মাধ্যমটাকে আমি যদি বলতাম বি মাধ্যম, আর এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেটা এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তো এ মাধ্যমের প্রতিসরণাঙ্ককে যদি আমি মিউ এ দ্বারা প্রকাশ করতাম, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে যদি আমি মিউ বি দ্বারা প্রকাশ করতাম, তারপর আমরা বলছিলাম যে একটা আলোক রশ্মি যদি আমরা বিভেদ তলের উপর আপতিত করি, তো ধরো এই একটা আলোক রশ্মি আমরা বিভেদ তলের উপর আপতিত করলাম, যে আলোক রশ্মি আমরা মানে যে আলোক রশ্মিটা আমরা ফেললাম বিভেদ তলের উপরে, সেই আলোক রশ্মিটাকে আমরা বলতাম আপতিত রশ্মি। ওকে, সেই আলোক রশ্মিটাকে আমরা বলতাম হচ্ছে আপতিত রশ্মি। তো এই আপতিত রশ্মি বিভেদ তল যেটা আমাদের বিভেদ তল মানে এই রেখাটা, আপতিত রশ্মি এই যে বিভেদ তল যেটা, এই বিভেদ তলের যেই পয়েন্টে ছেদ করত, যেই পয়েন্টে, এই পয়েন্টটাকে আমরা বলতাম হচ্ছে তোমার আপতন বিন্দু। আপতিত রশ্মি এই যে সারফেস, এটাকে আমরা বলি সারফেস, প্লেন সারফেস আমরা বলতে পারি, প্লেন সারফেস আমরা বলতে পারি, বা বিভেদ তল আর কি। হ্যাঁ, প্লেন কেন? কারণ হচ্ছে সোজা, তাই। আচ্ছা, বা স্ট্রেট লাইন, তাই। তো এই প্লেন সারফেসে যখন আপতিত রশ্মি এসে আঘাত করে, তো যেই পয়েন্টে আপতিত রশ্মি আঘাত করে সেই পয়েন্টকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। সেই পয়েন্টকে আমরা কি বলি, বা এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। তারপরে নিয়মটা ছিল এরকম যে আপতন বিন্দুতে আমরা এই সারফেসের উপর কি করি, একটা লম্ব অঙ্কন করি। আপতন বিন্দুতে এই প্লেন সারফেসের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি। তো এই যে আমাদের সেই লম্বটা, তারপরে এই লম্বটাকে আমরা বলতাম হচ্ছে অভিলম্ব। এই লম্বটাকে আমরা কি বলতাম? অভিলম্ব, যাকে ইংলিশে নরমাল বলা হয়, নরমাল, যাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে আমরা অভিলম্ব বলতে পারি। তো এই লাল রেখাটাকে, তো এই অভিলম্ব আমরা কিভাবে ড্র করলাম? প্লেন সারফেসের জন্য অভিলম্ব কিভাবে ড্র করলাম? আপতন বিন্দুতে এই প্লেন সারফেসের সাথে কি করলাম? লম্ব ড্র করলাম। আপতন বিন্দুতে প্লেন সারফেসের সাপেক্ষে লম্ব ড্র করলাম। এই লম্বটাই আমাদের হচ্ছে নরমাল বা অভিলম্ব। তারপরে কি হয় বলতো, যদি আমাদের এরকম আমরা ধরি মিউ এর মানটা ইজ লেস দ্যান মিউ বি যদি হয়, তার মানে হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা কম, বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা বেশি, যদি এমন হয়। এগুলো সব আমাদের আগের আলোচনা। যদি এমন হয় যে এ মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা কম আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা বেশি, তার মানে এ মাধ্যমটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, কারণ যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেটাকে আমরা বলতে পারি হালকা মাধ্যম, আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেটাকে আমরা বলতে পারি ঘন মাধ্যম। তাহলে এ হচ্ছে আমাদের হালকা মাধ্যম আর বি হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আমরা জানতাম প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে ঘেঁষে যায়। এটা আমাদের প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে দিয়ে যায় বা কাছে ঘেঁষে যায়। এটা হচ্ছে আমাদের প্লেন সারফেসের নিয়ম। ওকে, তো এবার আমরা করব হচ্ছে গোলীয় সারফেস বা হচ্ছে স্ফেরিক্যাল সারফেস। আগের বা এতদিন লাইভ 1-2 তে আমরা যে সারফেস নিয়ে আলোচনা করছিলাম, সেই সারফেসটা ছিল একদম প্লেন। এতদিন লাইভ 1-2 তে আমরা যে সারফেসটা নিয়ে আলোচনা করছিলাম, সেই সারফেসটা ছিল প্লেন। এখন বর্তমানে আমরা কি করব? গোলীয় সারফেস বা স্ফেরিক্যাল সারফেস নিয়ে আমরা কথা বলবো। মানে এখন সারফেসটা প্লেন থাকবে না, একটু বক্র আকৃতির থাকবে। ওকে, তো আমরা একটু একটু ড্র করার চেষ্টা করি ব্যাপারটা কেমন। আমরা একটু ড্র করার চেষ্টা করি, মন দিয়ে দেখবা। হ্যাঁ, একদম আস্তে আস্তে করে পড়বা, একদম স্লোলি আস্তে আস্তে করে দেখবা। হ্যাঁ, মন দিয়ে দেখবা। তো এই যে আমাদের হচ্ছে একটা গোলীয় তল, খেয়াল করো, এই যে আমাদের একটা গোলীয় তল, বা ওই যে আগে যেরকম সমতল ছিল, সমতল বিভেদ তল, তো আমাদের এখন হচ্ছে বক্রতল বা আমরা একটা গোলীয় তল ড্র করলাম। ওকে, তো
তো গোলীয় তলের দুই পাশে দুইটা ডিফারেন্ট মাধ্যম থাকবে, এটা আমাদের গোলীয় তল। তো গোলীয় তলের দুই পাশে দুইটা ডিফারেন্ট মাধ্যম থাকবে, তো এইটাকে আমরা আসলে বলি গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস। এটাকে আমরা কি বলি? গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস আমরা বলি। ওকে, আচ্ছা, তো স্ফেরিক্যাল সারফেসের দুই পাশে দুইটা ভিন্ন মাধ্যম থাকবে, তো এই মাধ্যম আর এই মাধ্যম দুইটা ভিন্ন মাধ্যম থাকবে। তো লেফট সাইডে স্ফেরিক্যাল সারফেসের লেফট সাইডে যে মাধ্যম, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করলাম। স্ফেরিক্যাল যে সারফেস, এই স্ফেরিক্যাল সারফেসের লেফট সাইডকে আমরা লেফট সাইডের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করলাম। এই যে স্ফেরিক্যাল সারফেস, এই স্ফেরিক্যাল সারফেসের রাইট সাইডে আমরা যে প্রতিসরণাঙ্ক, সেই প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করলাম। ওকে, সেই প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করলাম। কেউ আগের ক্লাস না দেখলে সমস্যা নেই, এই ক্লাসটা বুঝবা। কেউ যদি আগের ক্লাস দেখো নাই সমস্যা নেই, এই ক্লাসের প্রত্যেকটা কন্টেন্ট ইনশাআল্লাহ বুঝবা। তো এটা আমাদের স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেসের রাইট সাইডে যে প্রতিসরণাঙ্ক, তাকে আমরা মানে এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করলাম, আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করলাম। তো আমাদের আজকের মানে এখনকার যে আলোচনা, সেই আলোচনার স্বার্থে আমরা ধরে নিলাম যে μ1 লেস দ্যান μ2। তো আলোচনার স্বার্থে আমরা ধরে নিলাম যে μ1 লেস দ্যান μ2, মানে μ1 এর মানটা কম, μ2 এর মানটা বেশি। μ1 এর মানটা কম মানে এই রিজিয়নের বা এই অঞ্চলে যে প্রতিসরণাঙ্ক, তার মানটা কম। μ2 এর মানটা বেশি মানে যে এই অঞ্চলে যে প্রতিসরণাঙ্ক আলোর, তার মানটা বেশি। তার মানে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, আমরা ওটাকে ধরি হচ্ছে হালকা মাধ্যম, আমরা ওটাকে তুলনামূলক ধরি হচ্ছে হালকা মাধ্যম। আর যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক বেশি, আমরা বলি যে অপটিক্যাল ডেনসিটি বা হচ্ছে এই মাধ্যমটা বেশি ঘন। ওকে, তো এটাকে আমরা ডেন্সার মিডিয়াম বলি, এটাকে আমরা রেয়ারার মিডিয়াম বলি। তো এনিওয়ে, তো এটাকে আমরা কি বলতে পারি? হালকা মাধ্যম, কারণ এর প্রতিসরণাঙ্ক কম। এটাকে আমরা বলতে পারি ঘন মাধ্যম, কারণ এর প্রতিসরণাঙ্কের মানটা বেশি। এটা আমরা অ্যাজাম্পশন করলাম বা ধরে নিলাম, এটা আমরা ধরি। ওকে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে আমরা এখন কি করব? আমরা একটা লাইন ড্র করব, আনুভূমিক লাইন ড্র করব। তো মন দিয়ে দেখো, এই যে আমরা একটা আনুভূমিক লাইন ড্র করলাম, তো যেই আনুভূমিক লাইনটা আমরা ড্র করলাম, এই আনুভূমিক লাইনটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। এই আনুভূমিক লাইনটা বা এই লাইনটাকে আমরা কি বলি বলতো? প্রধান অক্ষ বলি, বা ইংলিশে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস, বাংলায় আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। তো খেয়াল করো, এই এক্স অক্ষ বরাবর আমরা যে লাইনটা ড্র করলাম, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। আর এটা হচ্ছে আমাদের সেই গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস। তো এই গোলীয় তল আর এই প্রধান অক্ষ যেই পয়েন্টে ছেদ করলো, খেয়াল করো, এইটা আমাদের গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস, আর এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ আর স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তল যেই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে মেরু বিন্দু। এই পয়েন্টটাকে আমরা কি বলি? ইংলিশে বলি পোল, বাংলায় বলি হচ্ছে মেরু বিন্দু। তো এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। তো পি মানে হচ্ছে আমাদের পোল, বা বাংলায় হচ্ছে আমাদের মেরু বিন্দু। লিখতে পারো পি হচ্ছে আমাদের মেরু বিন্দু। তো পি হচ্ছে আমাদের কি বিন্দু বলতো? মেরু বিন্দু। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিন্দু। ওকে, এই মেরু বিন্দুটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিন্দু। ওকে, এই মেরু বিন্দুটা হচ্ছে আমাদের এই কনসেপ্ট শেখার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিন্দু। আমি আরেকবার বলি, এটা আমাদের স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তল বা বক্রতল বলতে পারো। তো এটা আমাদের বক্রতল। তো এটা আমাদের যদি বক্রতল হয়, আর এটা যদি আমাদের এক্স অক্ষ বরাবর যে লাইনটা, এটা আমাদের যদি প্রধান অক্ষ হয়, তো প্রধান অক্ষ আর এই যে বক্রতল যেই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটাকে আমরা বলি মেরুবিন্দু বা পোল। ইংলিশে আমরা বলি হচ্ছে পোল। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো বস্তু বা অবজেক্ট, ধরো সে ফর এক্সাম্পল আমরা কোনো বস্তু বা অবজেক্ট, ওকে, বস্তু বা অবজেক্টটাকে প্রধান অক্ষের উপরে স্থাপন করলাম। ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো মনে রাখবা, আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণে যে বস্তু নিয়ে কথা বলি, সেই বস্তুটা দেখতে হচ্ছে বিন্দু বস্তুর মতন। ওকে, লিখে নাও বিন্দু বস্তু। আমরা বিন্দু বস্তু নিয়ে একটু কথা বলবো। ওকে, আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণ এই কনসেপ্টটা যখন আমরা শিখবো, আমরা অ্যাপ্লাই করব বিন্দু বস্তুর জন্য। তো ধরে নিলাম যে এই জায়গায় আমাদের একটা বস্তু আছে। খেয়াল করো, লেফট সাইডে
মানে হালকা মাধ্যমে লেফট সাইডে আমাদের একটা বস্তু আছে এই পয়েন্টে। তো এই বস্তুটার আকৃতি কি বিন্দুর মতন। এই বস্তুটা দেখতে কেমন? এই বস্তুটা হচ্ছে বিন্দু বস্তুর মতন। তো এই পয়েন্টটাকে আমরা ধরলাম হচ্ছে বিন্দু বস্তু। তো এই জায়গায় আমাদের বস্তু আছে, তো বস্তুকে আমরা ইংলিশে বলি অবজেক্ট। তো এর জন্য আমরা এটাকে ও দিয়ে প্রকাশ করলাম। তো এখানে হচ্ছে আমাদের অবজেক্ট বা বস্তু আছে ও, ঠিক আছে। ও পয়েন্টে আমাদের একটা বিন্দু বস্তু আমরা স্থাপন করলাম বা রাখলাম। ওকে, আচ্ছা। তো মনে রাখবা সব সময় বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়। ওকে, মনে রাখবা সব সময় বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হবে মানে লাইক দিস। এই বরাবর আমরা একটা আপতিত রশ্মি পাবো। তো এই দেখো, বস্তু থেকে একটা লাইট রে গোলীয় তলের উপর আপতিত হলো। আমি আরেকবার বলি, সব সময় অলওয়েজ আমরা একটা আলোকে কিভাবে, আমরা একটা বস্তুকে কি কেন দেখি? কারণ বস্তু থেকে লাইটটা আমাদের চোখে আসে, তারপর আমরা দেখি, রাইট? সবসময় মনে রাখবা যে বস্তু থেকে আলোক রশ্মি এই গোলীয় তলে বা স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে। বস্তু থেকে আলোক রশ্মি স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে। তো এই রশ্মিটাকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। এই রশ্মিটাকে আমরা কি বলি? আপতিত রশ্মি বলি। বস্তু থেকে আলোক রশ্মি কি বলে, গোলীয় তলে বা স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে। তো বুঝলাম আমরা। আচ্ছা, তো এটা আমাদের কি একটা গোলীয় সারফেস না, মানে স্ফেরিক্যাল সারফেস। তো এটা তো আমাদের একটা স্ফেরিক্যাল সারফেস না, এস এস লিখি, স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় সারফেস। তো এই সারফেস মানে এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের সারফেস। তো আপতিত রশ্মি সারফেসের সাথে যেই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটাকে আমরা কি বলি? আপতন বিন্দু বলি না? খেয়াল করো, এটা আমাদের সারফেস, স্ফেরিক্যাল সারফেস। তো আপতিত রশ্মি এই সারফেসের যেই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো? এই পয়েন্টটাকে আমরা নিশ্চয়ই আপতন বিন্দু বলি না? আপতন বিন্দু। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা একটা কি আঁকি? অভিলম্ব ড্র করি। আপতন বিন্দুতে আমরা একটা কি আঁকি বলতো? আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব ড্র করি। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা এই স্ফেরিক্যাল সারফেসে বা গোলীয় তলে অভিলম্বটা কিভাবে ড্র করব। আরেকবার বলি, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের স্ফেরিক্যাল সারফেস। ওকে, আরেকবার বলি, লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। শুরু থেকে যারা দেখবা তারাই এই লাইভ ক্লাসটা পুরোটা বুঝতে পারবে। ওকে, মাঝখান দিয়ে জয়েন করলে, সত্যি কথা বললে মাঝখান দিয়ে জয়েন করলে আমরা তো ইতিহাসই বুঝতে পারবো না, আর এটা তো ফিজিক্স। ওকে, দুটোই অবশ্যই মর্যাদা সম্পন্ন। তো মাঝখান দিয়ে কিন্তু আমরা যদি জয়েন করি বা মাঝখান দিয়ে যদি আমরা কোনো কিছু পড়ি, আমরা কিন্তু যে কোনো সাবজেক্ট কিন্তু আমরা মাঝখান দিয়ে বুঝতে পারবো না। আর এটা তো ফিজিক্স এমনি অনেক হচ্ছে কনসেপচুয়াল। সো মাঝখান দিয়ে জয়েন করলে বুঝতে পারবে না। তো যারা শেষ পর্যন্ত থাকবা শুরু থেকে, তাদের জন্য আমি ইনশাআল্লাহ পড়াবো। ওকে, নো প্রবলেম। তো খেয়াল করো, তো কি বললাম আমরা? এটা আমার আপতিত রশ্মি আর এটা আমার স্ফেরিক্যাল সারফেস। তো আপতিত রশ্মি স্ফেরিক্যাল সারফেসের যেই পয়েন্টে মিলে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আপতন বিন্দু। এই পয়েন্টটা কি আমাদের? আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব ড্র করি। আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব ড্র করি। তো স্ফেরিক্যাল সারফেস যদি হয়, তো সেই অভিলম্বটা আমরা কিভাবে ড্র করি, এটা হচ্ছে আমাদের শিখতে হবে। স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তল যদি হয়, এই আপতন বিন্দুতে এই গোলীয় তলে আমরা কিভাবে অভিলম্বটা ড্র করি, একটু সেটা খেয়াল রাখবা। তো নিয়মটা হচ্ছে যে আমরা এই আপতন বিন্দুতে ফার্স্টে একটা স্পর্শক ড্র করব। এই আপতন বিন্দুতে আমরা একটা কি করব বলতো? আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করব। তো এই যে মোটামুটি আমরা এই আপতন বিন্দুতে একটা স্পর্শক ড্র করলাম। তো দেখো, এই যে সবুজ যে রেখাটা, এই সবুজ রেখাটা কিন্তু আমাদের স্পর্শক। আপতন বিন্দুতে আমরা একটা কি করব বলতো? আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করব। তো এই যে সবুজ যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের একটা স্পর্শক। তো লিখে নাও, এটা এইভাবে মনে থাকবে। হ্যাঁ, এটা আমাদের আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করব। এরপরে এই স্পর্শকের উপর যে আমরা, এই স্পর্শকের উপর যদি আমরা কোনো লম্ব ড্র করি, এবার খেয়াল করো, এটা আমার আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে এই আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করব। এই গোলীয় তলের সাপেক্ষে আমরা একটা স্পর্শক ড্র করব।
তো এই স্পর্শকের উপর আমরা যদি কোনো লম্ব আঁকি, খেয়াল করো, এই স্পর্শকের উপর আমরা যদি কোনো লম্ব ড্র করি, এই দেখো নীল রেখাটা, এই নীল রেখাটা কিন্তু আমাদের স্পর্শকের সাথে লম্ব। তো স্পর্শকের সাথে আমরা যে লম্বটা ড্র করলাম, এই লম্বটার নামই হচ্ছে আমাদের অভিলম্ব। তো এই লম্বটার নামই কি বলতো আমাদের? অভিলম্ব। কার জন্য? এই গোলীয় তলে অভিলম্ব। ওকে, এটা মনে রাখবা। আমি আরেকবার বলি, মন দিয়ে শোনো। কি করলাম আমরা? আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করলাম। এই স্পর্শকের উপর যদি আমরা কোনো লম্ব ড্র করি, তো খেয়াল করো কি বললাম আমরা, এটা আমাদের আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করব। এই স্পর্শকের উপর যদি কোনো আমরা লম্ব ড্র করি, লম্ব, এই লম্বটাই হচ্ছে আমাদের অভিলম্ব। এই লম্বটাই কি বলতো আমাদের? অভিলম্ব। তাই এই নীল যে রেখাটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এতটুকু বোঝা গেছে? একটু বলতো যে আমরা এতটুকু বুঝতে পারলাম কিনা? এই স্পর্শকের সাথে যে আমরা লম্ব ড্র করব, এই লম্বটাই হচ্ছে আমাদের অভিলম্ব। কারণ আমাদের অভিলম্ব লাগবে, এই লম্বটা হচ্ছে আমাদের অভিলম্ব। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাও। এতটুকু আমরা, তো এই নীল রেখাটা হচ্ছে আমাদের অভিলম্ব। ওকে, আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এই নীল রশ্মিটা আমাদের অভিলম্ব। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? আপতন কোণ বলি না? আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? আপতন কোণ বলি না? তাহলে এইটা, এই নীল রেখাটা হচ্ছে আমাদের অভিলম্ব, আর কালো রেখাটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, তাকে আমরা বলি আপতন কোণ। আপতিত রশ্মি আর এই অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আপতন কোণ বলি। আর এই ক্ষেত্রে আপতন কোণকে আমরা আই দ্বারা ডিনোট করতে পারি। আপতন কোণকে আমরা চাইলে আই দ্বারা প্রকাশ করতে পারি। এটা আমার অভিলম্ব, এটা আমার আপতিত রশ্মি, যে রশ্মিটা আমার হিট করলো। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আপতন কোণ, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা বুঝলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আমরা ক্লাস 8 এ এটা পড়ছিলাম। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছ দিয়ে ঘেঁষে চলে যায় বা অভিলম্বের কাছে চলে আসে। আপতিত রশ্মি যখন, মানে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে দিয়ে চলে যায়। তাহলে খেয়াল করো, এবার যদি আমরা কোনো প্রতিসরিত রশ্মি আঁকি, খেয়াল করো, এই অভিলম্বের কাছে দিয়ে গেল না? এই নীল রশ্মিটা আমাদের অভিলম্ব। তো অভিলম্বের কাছে দিয়ে কি আমাদের প্রতিসরিত রশ্মি গমন করলো না? তো এই যে রশ্মিটা আমরা ড্র করলাম বর্তমানে, কালো রশ্মিটা, তো এটাই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি। আর এই কালো রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। আইআর বা ইনসিডেন্ট রে, এটা আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। আর এই কালো রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। এমন ভাবে আমরা প্রতিসরিত রশ্মি ড্র করলাম যাতে সেটা অভিলম্বের কাছ দিয়ে ঘেঁষে যায়। এই অভিলম্ব হচ্ছে আমাদের নীল রেখা। তো অভিলম্বের কাছ দিয়ে যাতে আমাদের প্রতিসরিত রশ্মি গমন করে, অভিলম্বের কাছ দিয়ে আমাদের যাতে প্রতিসরিত রশ্মি গমন করে। তো এই যে কালো রশ্মি আমরা ড্র করলাম, এটা কিন্তু আমাদের অভিলম্ব নীল রেখার কাছ দিয়ে চলে গেল। ওকে, তো এইখানে এটা আমাদের প্রতিসরিত রশ্মি। এতটুকু আমরা বুঝা গেছে, এতটুকু আমরা আশা করি বুঝলাম, এতটুকু আমরা আশা করি বুঝলাম। তো একটু এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা বলো? এখান থেকে একটু আগাই। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা বলো? এতটুকু, তারপর আমরা আগাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি। এটা আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি। আর এই নীল রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত, সরি, অভিলম্ব। এই নীল যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের অভিলম্ব। আর এটা আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি প্রতিসরণ কোণ। খেয়াল করো, এই কালো লাইনটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি, আর এই নীল লাইনটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো রিফ্র্যাক্টেড রে আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে একদম ছোট্ট অ্যাঙ্গেল, এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করতে পারি আর দ্বারা, যাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। বা এটাকে আমরা বলতে পারি প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আমাদের আপতন কোণ।
কোণ বুঝতে পারলাম কিনা বলো? এক্স্যাক্টলি সবাই আমরা বুঝতে পারলাম। ওকে আচ্ছা, তো আমাদের সাথে হচ্ছে তোমাদের রিশা মুনতাহা আপু আমাদের সাথে জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ রিশা মুনতাহা আপু, আমি অনেক ইন্সপায়ার্ড হলাম আপনার কমেন্টের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে আচ্ছা, তো একটু মনে রাখবা, সেটা হচ্ছে এই রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি, প্রধান অক্ষ তো আমাদের এই এক্স অক্ষটা না, তো এই প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয় বা যেই বিন্দু দিয়ে ছেদ করে, তো ওই বিন্দুতে আমরা আসলে একটা ইমেজ দেখতে পারবো বা প্রতিবিম্ব দেখতে পারবো। তো এই বিন্দুতে আমরা একটা ইমেজ বা বিম্ব দেখতে পারবো, এই বিন্দুতে আমরা একটা ইমেজ বা কি দেখতে পারবো, বিম্ব দেখতে পারবো। আর এটা আমাদের অবজেক্ট বা বস্তু, এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা কি বলতো বস্তু। তো এই বস্তুর ইমেজ গোলীয় তলে প্রতিসরণের পর, এই বস্তুর ইমেজ গোলীয় তলে প্রতিসরণের পর আমরা এই পয়েন্টে দেখতে পারবো, যাকে আমরা আই পয়েন্ট দিয়ে ডিনোট করতে পারি। আই পয়েন্ট, এটাকে আমরা আই পয়েন্ট বলতে পারি, আর এটাকে আমরা ও পয়েন্ট বলতে পারি। এটাকে আমরা চাইলে আই পয়েন্ট দ্বারা ডিনোট করতে পারি, সমস্যা নেই। ওকে, এই পয়েন্টটাকে এতটুকু বুঝে গেছে না? এতটুকু আমরা বুঝা গেছে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু আমরা বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা একটু আগাই। হ্যাঁ আচ্ছা, তো একটু মনে রাখবা, সেটা হচ্ছে তো এটা আমাদের কি গোলীয় তল না? তো গোলীয় তল তো একটা গোলকের অংশ, রাইট? গোলীয় তল বলো বা বক্রতল বলো, তো যে কোনো গোলীয় তল তো একটা গোলকের অংশ বিশেষ না? তো মনে করো এটা আমাদের একটা গোলক, মন দিয়ে দেখো, এটা আমাদের একটা গোলক। হ্যাঁ, তো একটা গোলকের কি কি থাকে? একটা গোলকের দুইটা স্পেশাল জিনিস থাকে। সেটা কি? একটা গোলকের একটা কেন্দ্র থাকে, কেন্দ্র, আর গোলকের কি থাকে বলতো? ব্যাসার্ধ থাকে। কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কি বলতো? ব্যাসার্ধ। তো একটা গোলকের কি কি থাকে? গোলকের কেন্দ্র থাকে বা সেন্টার পয়েন্ট থাকে, সি থাকে, আর এই সেন্টার থেকে পরিধি যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ, রাইট? তো গোলকের এই দুইটা জিনিস থাকে। তো মেইনলি এটা কি আমাদের গোলীয় তল না? তো গোলীয় তল তো একটা বৃত্তের অংশ বিশেষ না? তাহলে আমরা এই বৃত্তটাকে যদি এভাবে কেটে দিই, তাহলে এটাই তো আমাদের আসলে গোলীয় তল হয়ে গেছে, রাইট? পুরো বৃত্তটাকে কেটে জাস্ট এতটুকু অংশ নিয়ে যদি আমরা বিবেচনা করি, তো এটাই তো আমাদের আসলে গোলীয় তল না? তো যে কোনো গোলীয় তলেরও কি থাকবে? হাত দিও না। যে কোনো গোলীয় তলে কি থাকবে? সেন্টার থাকবে। ওকে, মনে রাখবা। তো এই যে আমাদের গোলীয় তল, তো গোলীয় তলে বা যে কোনো বক্রতলে আমাদের সেন্টার থাকে। তো এবার এই যে গোলীয় তল যেটা, এটার সেন্টারটা কোথায় হবে? এই যে গোলীয় তল যেটা, এটার সেন্টারটা কোথায় হবে? তো মনে রাখবা অলওয়েজ, এটার সেন্টারটা হবে, এটা আমাদের একদম মন দিয়ে তাকায় থাকবে, এভাবে চোখ বড় বড় করে তাকায় থাকবে। তো এটা আমাদের গোলীয় তল, আর এটা আমাদের বিন্দু, এই আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে আমরা যে স্পর্শকটা আঁকলাম, সেই স্পর্শকের উপর আমরা যে লম্বটা ড্র করলাম, এই লম্বটাকে আমরা বলি হচ্ছে, বা নীল রেখাটাকে আমরা বলি অভিলম্ব। তো অলওয়েজ মনে রাখবা, গোলীয় তলের ক্ষেত্রে এই অভিলম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে গমন করে। গোলীয় তলের ক্ষেত্রে এই অভিলম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে পাস করে। তার মানে এই পয়েন্টেই আমরা একটা কি পাবো? এই গোলীয় তলের সেন্টার বা কি পাবো বলতো? কেন্দ্র পাবো। এইটাই হচ্ছে আমাদের কেন্দ্র বা কি বলতো? সেন্টার। আমি আরেকবার বুঝাই সেন্টারটা এই বিন্দু কিভাবে হলো। এটা অলওয়েজ ফিক্সড বক্রতলের জন্য। তো এটা আমার আপতন বিন্দু ছিল না? যারা একদম শুরু থেকে ক্লাস করছো তারাই বুঝবা। এটা আমার আপতন বিন্দু। তো আমরা কি করছিলাম? আপতন বিন্দুতে আমরা একটা স্পর্শক ড্র করছিলাম, এই যে সবুজ লাইনটা। এই স্পর্শকের উপর আমরা একটা লম্ব ড্র করলাম, এই যে নীল লাইনটা। এই নীল লাইনটাকে আমরা বলতেছি অভিলম্ব বা নরমাল, এন দিয়ে প্রকাশ করলাম। এই নীল লাইনটাকে আমরা প্রকাশ করতেছি অভিলম্ব বা নরমাল। এই নীল লাইনটা প্রধান অক্ষের যেই বিন্দুতে ছেদ করবে, ওইটাই হবে আসলে আমাদের এই গোলীয় তলের সেন্টার বা কেন্দ্র। এটা অলওয়েজ ফিক্স। এই নীল লাইনটা প্রধান অক্ষের যেই পয়েন্ট দিয়ে যাবে, বেসিক্যালি অভিলম্ব অলওয়েজ সেন্টার দিয়ে গমন করে। এটা মনে রাখবা। যে কোনো পয়েন্টে তুমি অভিলম্ব ড্র করবা, যে কোনো পয়েন্টে তুমি যদি এই পয়েন্টে অভিলম্ব ড্র করো, এই পয়েন্টেও মন দিয়ে দেখো, ধরো এই পয়েন্টে তুমি একটা স্পর্শক আঁকবা।
এই পয়েন্টে তুমি একটা স্পর্শক আঁকবা, তার উপর তুমি যদি লম্ব ড্র করো, এটা তো আসলে অভিলম্ব না, এই লম্বটাও এই সেন্টার দিয়ে যাবে। এই লম্বটা কি দিয়ে যাবে বলো তো? এই লম্বটাও সেন্টার দিয়ে যাবে। তো আবারও বলি, বক্রতলের উপরে যে কোনো পয়েন্টের উপর অঙ্কিত স্পর্শকের উপর যে লম্ব, বক্রতলে যে কোনো পয়েন্টে স্পর্শকের উপর যে লম্ব, সেই লম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে গমন করে। বক্রতলে স্পর্শকের উপর অঙ্কিত যে লম্ব, এই লম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে গমন করে। এতটুকু বুঝতে পারছো কিনা বলো তো? এতটুকু বুঝতে পারছো কিনা বলো তো? এতটুকু? আচ্ছা, একজন কমেন্ট করছো বিচ্যুতি কোণ কোনটা? তো বিচ্যুতি কোণ হচ্ছে লাইট যদি রিফ্র্যাক্টেড না হতো তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর, বাট এই বরাবর তো সে যায় নাই, কারণ মাধ্যম চেঞ্জ হয়েছে। তো এই রেখাটা মানে এই ডটেড লাইন আর এই রিফ্র্যাক্টেড রের মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। ওকে, মানে এই যে ডটেড লাইনটা মানে যেই বরাবর যাওয়ার কথা ছিল আলোর প্রতিসরণ না হলে, আর অ্যাকচুয়ালি সে যেই বরাবর গেছে রিফ্র্যাক্টেড রে, তো এই দুয়ের মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের ডেল্টা। ওকে, তো যাই হোক, আমি যতটুকু বললাম ততটুকু কি আমরা বুঝতে পারলাম কিনা বলো তো? যতটুকু আমরা বললাম ততটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু বলো তো? যতটুকু আমরা বললাম, ওকে, আমাদের চিত্রটা একটু হয়ে গেছে, ওয়েট একটু ওয়েট করো। হ্যাঁ, যতটুকু আমরা বললাম ততটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো তো? কেন্দ্রটা বুঝছো তো না? কেন্দ্রটা আরেকবার বলি, খেয়াল করো। এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে আমরা কি আঁকছিলাম, এটা ওটা আঁকি। হ্যাঁ, এই পয়েন্টে আমরা কি করছিলাম, একটা স্পর্শক ড্র করছিলাম এই পয়েন্টে। তো স্পর্শকের সাথে যে লম্ব, এই লম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে গমন করবে। স্পর্শকের সাথে যে লম্ব, এই লম্বটা নীল রেখাটা, এই লম্বটা অলওয়েজ সেন্টার দিয়ে গমন করবে। আর এই লম্বটাকে বলা হয় নরমাল বা হচ্ছে অভিলম্ব। এতটুকু বোঝা গেছে? এতটুকু আমরা বুঝলাম। ওকে, হ্যাঁ, এসবিটি সুপ্রভা লেট করে ফেলছো, পরে দেখে নিও ক্লাসটা। হ্যাঁ, এখন দেখলে বুঝতে একটু কষ্ট হবে, স্বাভাবিক, কারণ যে কোনো জিনিস মাঝখান দিয়ে বোঝাটা একটু কষ্টকর। সমস্যা নেই, পরে লাইভটা আমাদের রেকর্ডেড অবস্থায় থাকবে, দেখে নিও, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমরা বুঝতে পারলাম, তো এই মাধ্যমের প্রতিসরণকে আমি প্রকাশ করছিলাম μ1 দ্বারা, আর এই মাধ্যমের প্রতিসরণকে আমি প্রকাশ করছিলাম μ2 দ্বারা। তো এবার এখান থেকে আমরা আরেকটু আস্তে আস্তে করে আগাই। তো এখানে আমি বলছিলাম যে পোল বিন্দু বা মেরু বিন্দু হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিন্দু। আমরা বলছিলাম পোল বা মেরু বিন্দু হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিন্দু। তো কেন ইম্পর্টেন্ট বিন্দু? তো লিখবা সকল দূরত্ব, লিখে নাও, সকল দূরত্ব পোল হতে, পোল বা মেরু, পোল হতে মাপা হয়। সকল দূরত্ব পোল হতে মাপা হয়, লিখে নাও। সকল দূরত্ব, পোল বা মেরু বিন্দু একই কথা, মানে এই পি পয়েন্টটা, সকল দূরত্ব পোল হতে মাপা হয়। সকল দূরত্ব পোল হতে মাপা হয়, এই জন্য মেরু বিন্দুটা হচ্ছে আমাদের খুব স্পেশাল একটা বিন্দু। লেখা ঝাপসা মনে হয় দেখাচ্ছে না, হয়তো তোমার নেট একটু প্রবলেম, বারে বারে ফোকাস আপ ডাউন করে, আমার মোবাইলটা অতটা ইয়া না, তো এইজন্য ফোকাস একটু আপ ডাউন করবে, বাট লেখা পরিষ্কারই দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এবার সকল দূরত্ব আমরা পোল থেকে মেজার করব, এটা আমাদের সেই পোল বিন্দু। ওকে, আচ্ছা, তো একটু মনে রাখবা, পোল এটা আমাদের কি বস্তু না? তো পোল থেকে বস্তুর দূরত্বকে প্রকাশ করি আমরা ইউ দ্বারা। পোল থেকে বস্তুর যে দূরত্ব তাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। তো এই যে আমাদের পোল আর এই যে আমাদের বস্তু, তো পোল থেকে বস্তুর দূরত্ব মানে এখান থেকে এতটুকু, তো এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো? ইউ দ্বারা। এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো? ইউ দ্বারা। পোল থেকে, এই যে পোল থেকে যে বস্তু যে পয়েন্ট আছে সেই পয়েন্টের দূরত্বকে আমি প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। ওকে, তো ইউ এর একটা ডিরেকশন আছে, ইউ এর কি আছে? একটা ডিরেকশন আছে। তো মনে রাখবা ইউ এর ডিরেকশনটা কিভাবে মনে রাখবা, একটু মন দিয়ে দেখো। পোলকে প্রশ্ন করবা, পোলকে তুমি প্রশ্ন করবা যে বস্তু কোন সাইডে আছে, তখন পোল কি বলবে বলো তো? পোল বলবে যে বস্তু আমার লেফট সাইডে আছে। পোলকে প্রশ্ন করবা যে বস্তু কোন সাইডে আছে, তখন পোল উত্তর দিবে যে বস্তু কোন সাইডে আছে? লেফট সাইডে আছে। তো বস্তু যে সাইডে থাকবে ইউ এর ডিরেকশন হবে সেই দিকে, তাহলে আমাদের ইউ এর ডিরেকশন হবে কোন দিকে বলো তো? লেফট সাইডে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ এর ডিরেকশন। আমি কি আরেকবার বলবো? আমি আরেকবার বলি। ইউ কোনখান থেকে কোনখান পর্যন্ত মেজার করবা? ইউ মেজার করে পোল থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব, এটা আমাদের পোল, এটা আমাদের পোল। পোল বা মেরু থেকে বস্তুর যে দূরত্ব তাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো ইউ এর ডিরেকশন আছে, তো ইউ এর ডিরেকশন হচ্ছে, পোলকে তুমি যদি প্রশ্ন করো পোল বস্তু কোন সাইডে,
তখন পোল বলবে যে বস্তু লেফট সাইডে বা বাম দিকে। তো বস্তু যেদিকে ইউ এর ডিরেকশন কোন দিকে সেদিকে, বস্তু যেদিকে ইউ এর ডিরেকশন কোন দিকে বলতো সেই দিকে, তাহলে ইউ কোন দিকে বামে, ইউ কোন দিকে বলতো বামে। ডিরেকশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে অঙ্ক করার জন্য লাগে। ওকে আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো এবার। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইমেজ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইমেজ বা হচ্ছে বিম্ব, এই পয়েন্টটা আমাদের ইমেজ বা বিম্ব। এই যে এই পয়েন্টটা ইমেজ বা বিম্ব। তো পোল থেকে বিম্বের দূরত্ব ইমেজ, পোল থেকে ইমেজের দূরত্বকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। তাহলে এই যে আমাদের পোল, এইটা আমাদের পোল, পোল থেকে যে ইমেজের যে দূরত্ব, পোল থেকে ইমেজ এতটুকু না, পোল থেকে ইমেজের যে দূরত্ব তাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এই ভি এরও একটা ডিরেকশন আছে, এই ভি এরও একটা ডিরেকশন আছে। তুমি পোলকে যদি প্রশ্ন করো পোল বিম্ব কোন দিকে, পোলকে যদি তুমি প্রশ্ন করো বা এইভাবে তাকায় থাকো যে পোলের কোন দিকে বিম্ব, পোলের রাইট সাইডে বিম্ব না ডান দিকে, তো পোলের যেই সাইডে বিম্ব ভি এর ডিরেকশন হবে সেম দিকে, ভি এর ডিরেকশন হবে সেই দিকে। পোলের যেই সাইডে বিম্ব ভি এর ডিরেকশন হবে সেই দিকে। পোলের যেই সাইডে বস্তু ইউ এর ডিরেকশন হবে সেই দিকে। খেয়াল করো পোলের কোন সাইডে বস্তু? লেফট সাইডে, তাই ইউ এর ডিরেকশন কোন দিকে? লেফট দিকে। পোলের যেই সাইডে বিম্ব বা ইমেজ সেদিকে হবে আমাদের ভি এর ডিরেকশন। তাহলে ভি এর ডিরেকশন কোন দিকে? রাইট সাইডে, কারণ ইমেজ কোন দিকে? রাইটে, তাই ভি এর ডিরেকশন কোন দিকে? রাইটে। আর কতটুকু মেজার করবা? এই পোল থেকে ইমেজের যে দূরত্ব এতটুকু হচ্ছে আমাদের ভি, আর পোল থেকে বস্তু যে দূরত্ব এতটুকু হচ্ছে আমাদের ইউ। তো ইউ কে আমরা বলি বস্তুর দূরত্ব, ইউ এর নাম হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব। বি হচ্ছে আমাদের কি বলতো? বিম্বের দূরত্ব, বি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব। এতটুকু বুঝলাম? ইয়েস ইয়েস। মেরু থেকে বিম্বের অবস্থান বা হচ্ছে বস্তুর দূরত্ব আমরা বলতে পারি, সরি মেরু থেকে হচ্ছে বস্তুর অবস্থান বা বস্তুর দূরত্ব আমরা বলতে পারি। ইউ মানে হচ্ছে মেরু থেকে বস্তুর অবস্থান বা বস্তুর দূরত্ব আমরা বলতে পারি, তার ডিরেকশন কিন্তু লেফট সাইডে, বোঝা গেল। আর ভি হচ্ছে মেরু থেকে বিম্বের অবস্থান বা আমরা বলতে পারি বিম্বের দূরত্ব, যার ডিরেকশন কোন দিকে? রাইট সাইডে, কারণ ইমেজটা কোন দিকে? রাইটে। এক্স্যাক্টলি রূপা বর্মন, এক্স্যাক্টলি। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। যদি এমন হয় ডেরিভেশন আমাদের লাগবে না আপাতত, তো যদি এমন হয় ফর্মুলাটা হবে কোন জায়গায় লিখবো? এই জায়গায় লিখি। ফর্মুলাটা হবে μ2 ডিভাইডেড বাই v, μ2 ডিভাইডেড বাই v মাইনাস μ1 ডিভাইডেড বাই u মাইনাস μ1 ডিভাইডেড বাই u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, গোলীয় তলে আলোর প্রতিসরণের ফর্মুলা। আচ্ছা ফর্মুলাটা এখানে প্যাচে ইয়া হয়ে যাচ্ছে, আমি একটু এই সাইডে লিখি। ওয়েট আমি একটু এই সাইডে লিখি, এই সাইডে, यस এই সাইডে। μ2 বাই v মাইনাস μ1 বাই u মাইনাস μ1 বাই u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই দেখা যাচ্ছে না, এখানে তো আমাদের ফুল বোর্ড দেখা যাচ্ছে, এখানে আমাদের ফুল বোর্ড দেখা যাচ্ছে, জুবায়ের ফুল বোর্ড দেখা যাচ্ছে। তো ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা μ2 বাই v মাইনাস μ1 বাই u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। তো লিখে নাও এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে এবার এখানে r মানে কি? r মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, r মানে হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ বা ব্যাসার্ধ। লিখে নাও বক্রতার ব্যাসার্ধ, r মানে কি? আমাদের বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ যদি আমি একটু, আচ্ছা তো বক্রতার ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। ওকে আচ্ছা কি বলে এবার একটু দেখো। তো বক্রতার ব্যাসার্ধটা আমরা মেজার করব কিভাবে? পোল থেকে কেন্দ্রের যে দূরত্ব তাকে আমরা বলি, ততটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। পোল বা মেরু, তো মেরু থেকে কেন্দ্রের যে দূরত্ব এই যে এখান থেকে এতটুকু, তো পোল থেকে কেন্দ্রের যে দূরত্ব, পোল থেকে কেন্দ্র সবকিছু কিন্তু আমরা পোল থেকে মাপতেছি, তো পোল থেকে কেন্দ্রের দূরত্বকে আমরা বলি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা r দ্বারা প্রকাশ করি। তো এতটুকু হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ বা r।
তো আর এর ডিরেকশন কোন দিকে হবে? আর এর ডিরেকশন পোলের সাপেক্ষে কেন্দ্র যেদিকে সেদিকে হবে আর এর ডিরেকশন। পোলের সাপেক্ষে কেন্দ্র যেদিকে সেদিকেই হবে আর এর ডিরেকশন। তাহলে পোলকে যদি তুমি প্রশ্ন করো যে কেন্দ্র কোন দিকে, পোল বলবে কোন দিকে? ডানে। তাহলে এই আর এর ডিরেকশন হবে কোন দিকে বলো তো? ডান দিকে। তো এই যে আমার আর বা বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন আমরা জেনে গেলাম। বক্রতার ব্যাসার্ধের পরিমাণটা কতটুকু হবে? পরিমাণটা পোল থেকে কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব তাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ, মানে এতটুকু মানটাকে, পোল থেকে কেন্দ্রের যে দূরত্ব এতটুকু মানটাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ বা ব্যাসার্ধের আর ডিরেকশনটা কেমনে করে? ব্যাসার্ধের ডিরেকশনটা আমরা কিভাবে মেজার করি? তো পোলকে যদি তুমি প্রশ্ন করো যে কেন্দ্র কোন সাইডে, মানে কেন্দ্র যেদিকে সেদিকেই হবে বক্রতার ব্যাসার্ধের দিক। কেন্দ্র যেদিকে, কেন্দ্র কিন্তু এইদিকে, হ্যাঁ যদি সারফেসটা এরকম হয় কেন্দ্র কিন্তু আমরা এদিকেই পাবো, কমন সেন্স। হ্যাঁ যদি গোলীয় তলটা এমন হয় তাহলে কেন্দ্র যেদিকে, কেন্দ্র সেই কেন্দ্রের ডিরেকশনই হবে আমাদের আর এর ডিরেকশন, তো বা বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন। তো এগুলো কিন্তু আমাদের জানাটা খুব দরকার। এতটুকু বোঝা গেছে কিনা একটু বলো তো? এতটুকু একটু বোঝা গেছে কিনা বলো তো? এতটুকু আমাদের এই ইউভিআর এর চিহ্ন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ইউভিআর এর চিহ্ন বা সাইন কনভেনশন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সাইন সম্পর্কে বা সাইন রুল সম্পর্কে আমাদের ভালো কনসেপ্ট বা ভালো আইডিয়া থাকতে হবে। সাইন মানে চিহ্ন, ওকে, সাইন মানে চিহ্ন, ইউভিআর এর চিহ্ন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ওকে। আচ্ছা, তো এখানে আমি আরেকটু বলি, এখানে মিউ1 আর মিউ2 তুমি কিভাবে বিবেচনা করবা, মিউ1 আর মিউ2 তুমি কিভাবে বিবেচনা করবা তা একটু বলি। হ্যাঁ এই সাইড একটু বলি, মিউ1 আর মিউ2 কিভাবে বিবেচনা করবা। তো মনে রাখবা মিউ1 কোন মাধ্যম বলতো? ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি যে মাধ্যমে, সে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি মিউ1 না? আপতিত রশ্মি মানে বস্তু থেকে আলোক রশ্মি তো তোমার স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে, তাই না? তো আপতিত রশ্মি যেই মিডিয়ামে, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কি মিউ1 না? তো মিউ1 সমান তুমি লিখতে পারো আপতিত রশ্মি যেই মাধ্যমে, আপতিত রশ্মি যেই মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আপতিত রশ্মি যেই মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখতে পারো, আপতিত রশ্মি যেই মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি এটা লিখতে পারো মিউ1। তো মিউ1টা এভাবে তুমি ডিনোট করতে পারো বা এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। মিউ1 আপতিত রশ্মি যেই মিডিয়ামে, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক হচ্ছে আমাদের মিউ1, ওকে। আর মিউ2 কি বলতো? রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ2 দ্বারা প্রকাশ করি। ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ1। আর রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা প্রকাশ করি মিউ2 দ্বারা। তাহলে এখান থেকে মিউ2 সমান আমি কি লিখতে পারি? প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে, প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ওকে। রশ্মি যেই মাধ্যমে, প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে, সেই মাধ্যমে বা সেই মিডিয়ামের মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিউ2 দ্বারা প্রকাশ করি। মানে মেইনলি একটা জানলে আরেকটা জানা যায়। মিউ1 মানে বস্তু থেকে তো আলোক রশ্মি আপতিত হবে না, তো আপতিত রশ্মি যে মিডিয়ামে, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ1। আর রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ2 দ্বারা প্রকাশ করি, ওকে। আর বিম্ব যে সব সময় এদিকে হবে তা কিন্তু কথা না, আমরা দেখব ক্যালকুলেশন করলে আমরা দেখব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে। আচ্ছা আমি দেখাবো, রূপা বর্মন আমি দেখাবো কেন্দ্র কোন দিকে ধরা যায়, সবই আমি দেখাবো, এত টেনশন করো না, আমি সবই দেখাবো। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো? আমাদের সাথে ইউসুফ হাই দিয়েছে, ইউসুফ হাই, থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা বলো? এতটুকু বুঝতে পারলে আমরা এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আমরা সহজে সলভ করতে পারবো। আমরা এখন সরাসরি ম্যাথ প্রবলেমে চলে যাব বা গাণিতিক সমস্যায় আমরা। আচ্ছা রূপা বর্মন আমি বললাম ম্যাথ করলে তুমি তোমার উত্তরটা পাবা, হ্যাঁ
বিপরীত দিকেও কেন্দ্র ধরা যায়, বাট আমার মনে হয় না যে এক্ষেত্রে বিপরীত দিকেও কেন্দ্র ধরা যায়। আমি তোমাকে বুঝাই, আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করব ইজিলি তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, ইজিলি তুমি ব্যাপারটা বুঝতে পারবা। এখন যতটুকু আমি বললাম, যতটুকু যে ইনফরমেশন বা যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো তুমি ভালো করে বুঝতে পারছো কিনা বলো। তোমার মনে যে কনফিউশন, এটা কনফিউশন হয়তো থাকবে না যখন ম্যাথ প্রবলেম তুমি সলভ করবা। হ্যাঁ, আমাদের জনসংখ্যা বরাবরের মতোই কমে গেছে, স্বাভাবিক। ক্লাস যত লম্বা হয় তত কমে যায়, বাট আমরা আশা করি যে আমরা শেষ পর্যন্ত যদি অনেকে থাকতে পারি তাহলে আমরা অনেকে মিলে শিখতে পারবো। ওকে, তো সমস্যা নেই। তো আমরা যেই কজন থাকবো সেই কজন মিলে একসাথে আমরা পড়াশোনা করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেই কজন আমরা থাকবো সবাই মিলে আমরা একসাথে পড়াশোনা করি। ওকে, তাহলে এবার আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, তো এবার আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমাদের 1 নাম্বার ম্যাথ প্রবলেম, যেটা আমাদের আজকের দিনের কোশ্চেন নাম্বার 1, আজকের দিনের। তো আমি কোশ্চেনটা হচ্ছে বলি ফার্স্টে। কোশ্চেনটা হচ্ছে বিম্বের অবস্থান নির্ণয় করো। বিম্বের প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করো। বিম্বের প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করো। বিম্বের প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করো, এটা আমাদের কোশ্চেন। ওকে, অবস্থান নির্ণয় করো। অঙ্ক করলে আমরা একদম 100% আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। অঙ্ক করলে বা ম্যাথ প্রবলেম সলভ করলে আমাদের কনসেপ্টটা আমরা 100% ইউজ করতে পারবো। ওকে, তো আমাদের একটু বলি, এটা আমাদের তোমার মোবাইলটা দাও, তোমার মোবাইলটা। এটা আমাদের বক্রতল, এটা আমাদের বক্রতল। তো এই বক্রতলে ধরো হচ্ছে এটা আমাদের হচ্ছে প্রধান অক্ষ, এটা আমাদের সেই গোলীয় তল। তো এই গোলীয় তলের এই বিন্দুতে খেয়াল করো, গোলীয় তল থেকে বামে ধরলাম এই পয়েন্টটাকে, আমি ধরলাম হচ্ছে আমাদের ও পয়েন্ট, অবজেক্ট। এই পয়েন্টে আমাদের অবজেক্ট আছে। তো কোশ্চেনে বলা যে এটা আমাদের মেরুবিন্দু বা পোল পি। তো কোশ্চেনে বলা হচ্ছে আমাদের ও থেকে পি যে দূরত্ব, ও থেকে পি দূরত্বকে আমাদের দূরত্বের মান কোশ্চেনে দেওয়া। ও থেকে পি দূরত্বের মান আমাদের কোশ্চেনে দেওয়া 20 সেন্টিমিটার। ও থেকে বি দূরত্বের মান, ও মানে আমাদের অবজেক্ট, যেই পয়েন্টে আমাদের বস্তু আছে, আর পি মানে পোল। তো আমাদের এটা দেওয়া অবজেক্ট বা বস্তু থেকে পোলের দূরত্ব আমাদের দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার কোশ্চেনে। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো কোশ্চেনে, এবং কোশ্চেনে বলা যে এই বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আমাদের দেওয়া। বক্রতার ব্যাসার্ধের মান আমাদের দেওয়া কত? বক্রতার ব্যাসার্ধের মান দেওয়া হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধের মান দেওয়া কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে, আমাদের বলছে এই মাধ্যমটা হচ্ছে আমাদের গ্লাস মাধ্যম বা কাঁচ মাধ্যম। এই মাধ্যমটা হচ্ছে আমাদের গ্লাস মাধ্যম বা কাঁচ মাধ্যম। আর এই মাধ্যমটার নাম আমাদের দেওয়া বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম। এই মাধ্যমটার নাম দেওয়া হচ্ছে আমাদের বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম। ওকে, তো আমাদের বের করতে হবে যে এই বস্তুর বিম্ব মানে ইমেজের প্রকৃতি বের করতে হবে, আর অবস্থান বের করতে হবে। এই বস্তুর ইমেজ মানে বিম্ব, তো বিম্বের প্রকৃতি আমার বের করতে হবে, অবস্থান আমাদের বের করতে হবে। পুরো কোশ্চেনটা আমি আরেকবার বুঝাই দিই। এই আমাদের গোলীয় তল, তো এই গোলীয় তলের মেরুবিন্দু বা পোল হচ্ছে আমাদের পি। তো পোল থেকে 20 সেন্টিমিটার বামে ও বিন্দুতে আমাদের একটা বস্তু বা অবজেক্ট আছে। ও ফর অবজেক্ট বা বস্তু। তো এই পয়েন্টে আমাদের বস্তু আছে। তো আমাদের কি করতে হবে? বিম্বের প্রকৃতির অবস্থান নির্ণয় করতে হবে। আমাদের সুখের বিষয় হচ্ছে আমাদের চিত্র আঁকা লাগবে না, বুঝছো? আমাদের অঙ্কগুলো করার সময় চিত্র ড্র করা লাগে না, বা অনেক চিত্রের বিশাল বিশাল কনফিগারেশন ড্র করা লাগে না। খালি ম্যাথ প্রবলেম আমরা ওই চিত্র থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি কিনা, এবং ওই ইনফরমেশন ইউজ করে আমরা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি কিনা, এটাই আমাদের আসলে পরীক্ষায় আসে নরমালি। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি আরেকটু আগাই, এখান থেকে যদি আমি আরেকটু আগাই, তাহলে আমরা একটু দেখতে পারবো। এখান থেকে যদি আমরা আরেকটু আগাই, তো খেয়াল করো, তো আমাদের এখন বের করতে হবে বিম্বের প্রকৃতি এবং অবস্থান। তাহলে আমাদের বিম্বের দূরত্ব আমরা বের করব, মানে ভি এর মান আমরা বের করব। তো আমরা এখন ভি এর মান বের করতে চাই, এটা আমাদের কোশ্চেন। আমরা এখন সলিউশনে চলে যাই। তো আমরা এখন সলিউশনে চলে গেলাম। আচ্ছা, তো এবার খেয়াল করো, এই মাধ্যমটা যেহেতু গ্লাস বা কাঁচ মাধ্যম, তো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করতে পারি মিউ অফ জি দ্বারা। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, গ্লাসের প্রতিসরণাঙ্ক। আর এই মাধ্যমটা ছিল বায়ু মাধ্যম, তো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ অফ এ দ্বারা প্রকাশ করতে পারি। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ অফ এ দ্বারা প্রকাশ করতে পারি, আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ অফ জি দ্বারা প্রকাশ করতে পারি।
তো মিউ অফ জি বা গ্লাসের প্রতিসরণাঙ্কের মান আমরা জানি 1.5, আমি শিখাইছিলাম বা মুখস্থ করাইছিলাম। 1.5 হচ্ছে আমাদের গ্লাসের প্রতিসরণাঙ্ক, আর বায়ুর প্রতিসরণাঙ্কের মান হচ্ছে আমাদের 1, আমরা কাছাকাছি 1 মানটা ধরে নেই। ওকে, আচ্ছা, তো বায়ুর প্রতিসরণাঙ্কের মানটা 1 আর কাচের প্রতিসরণাঙ্কের মানটা হচ্ছে 1.5। ওকে, তো এবার আমরা সলিউশনে চলে যাই। এবার আমাদের অবজেক্ট কোনখানে আছে? এখানে। তো মনে রাখবা সব সময় বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়, সব সময় বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়। তাহলে এটা আমাদের বস্তু, অবজেক্ট। তো বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়, বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়, বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হচ্ছে। তাহলে এটা আমাদের আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে আমরা বলতে পারি, এটা আমাদের আপতিত রশ্মি বা আমরা ইনসিডেন্ট রে আমরা বলতে পারি। তো আপতিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করি। আর নিশ্চয়ই বাকি মাধ্যমটা কি হবে বলতো? নিশ্চয়ই বাকি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করব। ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করি, আদার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করি। মেইনলি হচ্ছে এই মাধ্যমে রিফ্র্যাক্টেড রেটা এই মাধ্যমে থাকবে, তো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ2 দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো এটা আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি যেই মাধ্যমে থাকবে। তো এই আপতিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1 আর বাকিটা হচ্ছে আমাদের μ2। এতটুকু আমরা বুঝলাম। ওকে, তারপরে খেয়াল করো পোল থেকে অবজেক্ট। তো খেয়াল করো এত দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার দেওয়া। তো খেয়াল করো এটা আমাদের পোল, এটা আমাদের পোল মানে হচ্ছে মেরু। তো মেরু থেকে অবজেক্টের দূরত্ব আমাদের দেওয়া ছিল 20 সেন্টিমিটার। তো মেরু থেকে বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, মেরু থেকে বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো মেরু থেকে বস্তুর দূরত্বকে আমরা, তো একটু দেখো এই এবার ইউ এর ডিরেকশন আমরা জানি, ইউ এর ডিরেকশন আমরা কেমনে বের করি? মেরুকে তুমি প্রশ্ন করো যে মেরু তোমার সাপেক্ষে বস্তু কোন দিকে, তখন মেরু কিন্তু বলবে যে লেফট সাইডে হচ্ছে আমাদের বস্তু বা অবজেক্ট। তাহলে দেখো মেরুর সাপেক্ষে বস্তু কোন দিকে? লেফট সাইডে। মেরুর সাপেক্ষে বস্তু কোন দিকে বা অবজেক্ট কোন দিকে? লেফট দিকে। তাহলে ইউ এর ডিরেকশন হবে কোন দিকে বলো তো? লেফট সাইডে। ইউ এর ডিরেকশন হবে কোন দিকে বলো তো? লেফট সাইডে। খেয়াল করো মেরু থেকে বস্তু, মেরুকে তুমি প্রশ্ন করবা মেরু তোমার সাপেক্ষে বস্তু কোন দিকে? মেরু উত্তর দিবে যে আমার সাপেক্ষে বস্তু লেফট সাইডে। তো বস্তু যেই দিকে, সেই দিকের ডিরেকশনই হবে আমাদের ইউ এর ডিরেকশন। তো ও থেকে পি এর দূরত্ব হচ্ছে ইউ আর ইউ এর ডিরেকশন হচ্ছে আমাদের লেফট সাইডে। এতটুকু আমরা বুঝলাম। হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা আগাই, আস্তে আস্তে করে আমরা আগানোর চেষ্টা করি। ওকে, তারপরে খেয়াল করো এবার আমরা বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দেওয়া, বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। বক্রতার ব্যাসার্ধ মন দিয়ে দেখো, একটা অঙ্ক ভালো করে বুঝো, সব অঙ্ক নিজে নিজেই পারবা। দেখো বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, তো আর। ওকে, তো বক্রতার ব্যাসার্ধ না, তো আমাদের গোলীয় তলটা কেমন? এমন না? মধ্যে দেখো আমাদের গোলীয় তলটা কেমন? এমন না? খেয়াল করো তো এরকম না? তো গোলীয় তলটা তুমি যদি পূরণ করো মনে মনে, এটা আমাদের গোলীয় তল না? তো গোলীয় তলটা তুমি যদি পূরণ করো, এটা কি মনে মনে একটা বৃত্ত কল্পনা করা যায় না? গোলীয় তলকে মনে মনে একটা বৃত্ত কল্পনা করা যায় না? এই মনে মনে বৃত্তের কেন্দ্র নিশ্চয়ই এই সাইডে হবে না? এই মনে মনে বৃত্তের কেন্দ্র কোন সাইডে হবে? নিশ্চয়ই এই সাইডে, বা এইটা হবে আমাদের মনে মনে বৃত্তের কেন্দ্র। খেয়াল করো এটা আমাদের সেই গোলীয় তল, তো এটা আমাদের সেই গোলীয় তল। তো গোলীয় তলকে আমরা চিন্তা করে একটা বৃত্ত কল্পনা করতে পারি। তো কমন সেন্স বলে এই বৃত্তের সেন্টার নিশ্চয়ই এখানেই হবে, কমন সেন্স বলে এই বৃত্তের সেন্টার নিশ্চয়ই এখানেই হবে। তাহলে একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখো, তো সেন্টার যদি এই পয়েন্টেই হয় সেন্টার, তাহলে এবার একটু দেখো সেটা হচ্ছে যে আমি যদি পোল কোনটা? পোল হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের পোল। তাহলে খেয়াল করো তো এটা হচ্ছে আমাদের সেন্টার সি। আমি যদি প্রশ্ন করি পোলকে যে সেন্টার কোন সাইডে, পোল বলবে কোন দিকে? লেফট সাইডে। আমি যদি পোলকে প্রশ্ন করি সেন্টার কোন সাইডে, পোল বলবে কোন সাইডে? লেফট সাইডে। তো সেন্টার থেকে পোলের এই দূরত্বকে আমরা প্রকাশ করি আর দ্বারা। তো আর হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, আর এই বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন কোন দিকে? লেফট সাইডে। বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন কোন দিকে বলতো? লেফট সাইডে। এবং এটার ভ্যালু কত দেওয়া বলতো? 10 সেন্টিমিটার দেওয়া। এটার ভ্যালু কত সেন্টিমিটার দেওয়া? 10 সেন্টিমিটার দেওয়া ছিল, আর এটার ভ্যালু দেওয়া ছিল 20 সেন্টিমিটার। যাই হোক
হোক, তাহলে আর এর ডিরেকশন কোন দিকে? আর এর ডিরেকশন রাইট সাইড, লেফট সাইডে। কেন? মন দিয়ে শোনো, পোলকে যদি তুমি প্রশ্ন করো যে সেন্টার কোন দিকে, সেন্টার কোন দিকে? লেফট সাইডে। তো সেন্টারের দিক হবে বক্রতার ব্যাসার্ধের দিক। পোলকে প্রশ্ন করলে সেন্টার যেদিকে পাওয়া যায়, সেন্টার কোন দিকে? সেন্টার তো ছিল, সেন্টার সেদিকে হবে না, তো সেন্টারের ডিরেকশনই হবে আমাদের বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন। তাহলে বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন হবে কোন দিকে? লেফট সাইডে। বুঝতে পারছো? সেটা লিখে দিই, বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন হবে কোন দিকে? আমাদের লেফট সাইডে। এখান থেকে আমরা সেটা বুঝতে পারলাম। এতটুকু কি আমরা বুঝতে পারছি? এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা বলো তো? বক্রতার ব্যাসার্ধের ডিরেকশন, আমরা বক্রতার ব্যাসার্ধের মান কতটুকু? সেন্টার থেকে পোলের দূরত্ব, এতটুকু হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। দিক কেমনে বের করব বক্রতার ব্যাসার্ধের? পোলকে তুমি প্রশ্ন করবা যে পোল সেন্টার কোন দিকে, তো সেন্টার যেদিকে আর এর ডিরেকশন সেই দিকে, তো সেন্টার ডিরেকশন আর এর ডিরেকশন সেম দিকে। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো? ইয়েস, আই থিংক এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার এতটুকু আমরা বুঝে গেলাম না? এতটুকু তো আমরা একটু বললাম যে অবজেক্ট বা বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়। বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে আপতিত হয়। তাহলে আপতিত রশ্মি কোন দিকে? রাইট সাইডে না? আপতিত রশ্মি কোন দিকে? রাইট সাইডে না? তাহলে আপতিত রশ্মি বা আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বাম থেকে ডানে যাচ্ছে, রাইট? তো এটা হচ্ছে আমাদের আলোক রশ্মির ডিরেকশন। এটা হচ্ছে আমাদের আলোক রশ্মির ডিরেকশন। আমি আরেকবার বলি আলোক রশ্মির দিক বা আলোক রশ্মির ডিরেকশন। ওকে, আমি আরেকবার বলি, বস্তু থেকে আলোক রশ্মি সরি বস্তু থেকে আলোক রশ্মি, ওয়েট আমি পূরণ করিনি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে যায়, অলওয়েজ আপতিত হয়। বস্তু থেকে আলোক রশ্মি আপতিত হয় গোলীয় তলে। তো আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে? নিশ্চয়ই ডান দিকে যাচ্ছে না? ডান দিকে তো না? ডান দিকে। তো এই জন্য আলোক রশ্মির দিকটা কোন দিকে ধরলাম? ডান দিকে ধরলাম। এতটুকু বোঝা গেছে? আলোক রশ্মি কোন দিকে? ডান দিকে। তো এই জন্য আলোক রশ্মির দিকটা আমরা কোন দিকে ধরলাম? ডান দিকে ধরলাম। তো আলোক রশ্মির দিককে তুমি অলওয়েজ পজিটিভ ধরবা। আলোক রশ্মির দিককে তুমি অলওয়েজ কি ধরবা? পজিটিভ ধরবা। যারা যারা আলোক রশ্মির দিকে, তাদের মান পজিটিভ ধরবা, আর যারা যারা আলোক রশ্মির বিপরীত দিকে, তাদের মান তুমি নেগেটিভ ধরবা। আরেকবার বলি, আলোক রশ্মির দিককে তুমি পজিটিভ হিসেবে কাউন্ট করবা। তো যারা যারা আলোক রশ্মির দিকে, সেই মানগুলোকে তুমি পজিটিভ নিবা, আর যারা যারা আলোক রশ্মির দিকের অপোজিট দিকে মানে উল্টা দিকে, তাদের মান তুমি নেগেটিভ নিবা। তাদের মান তুমি কি নিবা? নেগেটিভ নিবা। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, আলোক রশ্মির দিক অলওয়েজ পজিটিভ, আর মানে বক্রতার ব্যাসার্ধ সে কি আলোক রশ্মির দিকে? উত্তর হচ্ছে না, আলোক রশ্মির অপোজিট দিকে। তো আলোক রশ্মির বিপরীত দিকে আর কাজ করে বলে আর এর যে মানটা তুমি পাচ্ছ 10 সেন্টিমিটার, এই আর এর মানটা আসলে হবে -10 সেন্টিমিটার। কেন মাইনাস হলো? কারণ আলোক রশ্মির দিককে অলওয়েজ পজিটিভ ধরবা, এটা নিয়ম। আলোক রশ্মির দিকের অপোজিট সাইডে আর আছে বলে আর এর মানটা আমরা কি ধরলাম? মাইনাস ধরলাম। এতটুকু বোঝা গেছে? এতটুকু। আরেকবার বলি, আরেকবার বলি, মন দিয়ে শুনো আরেকবার। আলোক রশ্মি কিন্তু ডান দিকে, কারণ এই যে ইনসিডেন্ট রে ডান দিকে, তো আলোক রশ্মির দিক অলওয়েজ পজিটিভ। তো আলোক রশ্মির উল্টা দিকে আর, উল্টা দিকে বলে মাইনাস, উল্টা দিকে। আচ্ছা, ইউ কি বলতো? ইউ কিন্তু আলোক রশ্মির দিকের উল্টা দিকে, তাহলে ইউ এর মানটাও হবে কিন্তু মাইনাস। তো ইউ এর মান হবে -20 সেন্টিমিটার। ইউ এর মান কি হবে বলতো? ইউ এর মান হবে -20 সেন্টিমিটার। ইউ মানে আসলে ও থেকে পি যে দূরত্ব, তাই তো আসলে ইউ না? তো এই দূরত্বের মান দেওয়া ছিল 20 সেন্টিমিটার, বাট সূত্রে যখন আমরা ইউজ করব আমরা -20 সেন্টিমিটার বসাবো। মাইনাস কেন? কারণ আলোক রশ্মির দিকের অপোজিট দিকে ইউ আর আর কাজ করতেছে বলে এই ইউ আর আর এর চিহ্ন কি হবে? মাইনাস হবে। যদি কখনো একই দিকে কাজ করতো আলোক রশ্মির দিকে, তাহলে আমাদের মানটা কি হতো? মানটা পজিটিভ হতো। তো দুইটাই যেহেতু অপোজিট দিকে কাজ করতেছে আলোক রশ্মির দিকে, তাই মাইনাস। তো এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। এবার তো সহজ। এবার হচ্ছে আমরা v বের করব, μ2 ডিভাইডেড বাই v মাইনাস μ1 ডিভাইডেড বাই u সমান μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই কত বলো তো? ডিভাইড বাই r। তো মানগুলো আমি বসাই দেই। μ2 এর মান কত? μ2 এর মান হচ্ছে 1, তাহলে 1 বাই এই v এর চিহ্ন বসাবা না, কারণ v এর মানই আমাদের বের করতে হবে। যার মান বের করব তার চিহ্ন বিন্দু বসাবা না,
ভি এর তো আমি জানি না, ভি এর মান আমরা বের করব, ভি এর মান বের করে দেন চিহ্ন আমরা বুঝবো। তো ভি এর মান আমরা জানি না, আমরা ভি এর কোনো চিহ্ন বসাবো না। তো ভি থাকবে, ভি বের করব মাইনাস μ1 কত 1.5 ডিভাইডেড বাই ইউ কত, ইউ হচ্ছে আমাদের এই যে -20, তাহলে -20 ইকুয়াল টু μ2 মাইনাস μ1, μ2 কত 1 মাইনাস μ1 কত 1.5 ডিভাইডেড বাই আর কত, আর হচ্ছে আমাদের -10। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করে তোমরা একটু কষ্ট করে ভি বের করতে পারবে না? তো তোমরা একটু কমেন্টে আমাকে ভি বের করে মানটা জানাও তো, যে ভি বের করে মানটা কত আসবে। আচ্ছা, আলোক রশ্মির দিক কিভাবে বের করব? তো মনে রাখবা সবসময় আলোক রশ্মি প্রশ্ন করছো জুবায়ের আহমেদ তালুকদার। আমি আরেকবার বলি, সবসময় অবজেক্ট বা বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে যাবে, বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে যাবে। তাহলে বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে গেল মানে কোন দিকে? ডান দিকে আলোক রশ্মি যাচ্ছে না? বস্তু থেকে আলোক রশ্মি, আমি আরো एग्जांपल দিব, সমস্যা নেই, আরো দুইটা ম্যাথ করাবো। সবসময় বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে যাবে। তো বস্তু থেকে আলোক রশ্মি গোলীয় তলে যাচ্ছে বলে কোন দিকে? রাইট সাইড আলোক রশ্মি না, তাই আলোক রশ্মি দিক ডান দিকে, আর বাকিগুলো কিন্তু অপোজিট দিকে। ওকে, আমি আরো দুইটা অঙ্ক দেখাবো, মাথার মধ্যে গেঁথে যাবে। যারাই থাকো এখন 110 জন আসো, শেষ পর্যন্ত যারাই থাকো, যদি শেষ পর্যন্ত তোমার 20 জন থাকো, ওই 20 জনকে বুঝাই দেন আমি ইনশাআল্লাহ লাইভ স্টার্ট করব, লাইভ আমরা শেষ করব আজকে। এক্স্যাক্টলি ভি এর মান আসবে -40 সেন্টিমিটার। নীলিমা নিপা একটু তোমরা বলো ভি এর মান কত আসে বলো। ম্যাক্সিমাম উত্তর দিচ্ছ -40, তো আমি ম্যাক্সিমামের উপর ভরসা রেখে লিখে দিলাম -40 সেন্টিমিটার, ম্যাক্সিমামের উপর ভরসা রেখে। ওকে, মানি তো ম্যাক্সিমামের উপর, यस एग्जैक्टली। দীপান্বিতা সুর -40, নাওশিনা তাবাসসুম নিপু, এই তোমাকে আমি আগে কখনো দেখি নাই, তুমি কি নতুন? যাই হোক, ওয়েলকাম যদি তুমি নতুন হও। তারপরে হচ্ছে সঞ্জিতা হক নীরা, আতিকুল হক, এটা মেবি -40 আসবে, ক্যালকুলেশন করলে দেখবা মাইনাস আসবে। বিথি সাহা, সুধা ইয়াসমিন, রিহান আজিম, এক ইমন, ফাবলিহা, রাইদা, প্রত্যেকের উত্তর সঠিক। রূপা বর্মন মাইনাস। আচ্ছা, তো এই মাইনাস দ্বারা কি বোঝায় মনে রাখবা, মাইনাস দিয়ে বোঝাবে যে তুমি যে বিম্বটা পাবা সেই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব। মাইনাস দিয়ে বোঝাবে বিম্বটা যেখানে পাবা সেই বিম্বটা কি বলতো? অবাস্তব বিম্ব। আর মাইনাস বলতে বোঝাবে, খেয়াল করো, ডান দিকটা কি পজিটিভ না? ডান দিকটা, আর বাম দিকের গুলো কি মাইনাস না? বাম দিকের গুলো। তো মাইনাস বলতে বোঝাবে পোল থেকে মন দিয়ে শোনো, পোল থেকে, আচ্ছা পোল থেকে অবজেক্টের দূরত্ব কত? পোল থেকে অবজেক্টের দূরত্ব ছিল 20 সেন্টিমিটার না, আমরা -20 দিছিলাম, -20। পোল থেকে অবজেক্টের দূরত্ব কত? -20 না, -20 দিছিলাম। তাহলে এবার দেখো -20, আর পোল থেকে হচ্ছে আমাদের সেন্টার ছিল 10 সেন্টিমিটার, ধরলাম এতটুকু 10 সেন্টিমিটার, এটা আমাদের সেন্টার। তাহলে পোল থেকে সেন্টারের দূরত্ব তো আসলে ব্যাসার্ধ না, তাহলে এই ব্যাসার্ধের মান আমরা পাইছিলাম, এই দেখো পোল, এটা আমাদের পোল, আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ, পোল থেকে সেন্টারের দূরত্ব তো ব্যাসার্ধ না, সেন্টার কোন দিকে? লেফট সাইডে। তো এটাকে আমরা আর বলছিলাম, এবং এই আর এর মান পাইছিলাম হচ্ছে -10 আর কি, -10 মানে হচ্ছে লেফট সাইডে বলে মাইনাস। এখন আমরা ভি এর মানও পাইছি মাইনাস, মানে ভিও কোন সাইডে? লেফট সাইডে। রাইট সাইডটা হবে পজিটিভ, কারণ আলোর ডিরেকশনকে তুমি অলওয়েজ পজিটিভ ধরবা। আলো যেদিকে যাবে, আলো যেদিক থেকে যেদিকে যাবে সেটাকে তুমি অলওয়েজ পজিটিভ ধরবা, আলোর ডিরেকশনকে তুমি অলওয়েজ পজিটিভ ধরবা। তাহলে অপোজিট সাইড গুলো বা তার উল্টা দিকে যারা কাজ করবে তারা হচ্ছে নেগেটিভ। তো ভি এর মান নেগেটিভ মানে পোল থেকে আমরা মাপবো, পোল থেকে। তো পোল থেকে হচ্ছে চিত্রটা কেমন? হ্যাঁ, পোল থেকে 40 সেন্টিমিটার বামে, পোল থেকে 40 সেন্টিমিটার বামে। তো এটা যদি 20 হয় তাহলে মোটামুটি এখান থেকে এতটুকু হবে আমাদের 40 সেন্টিমিটার, মোটামুটি এখান থেকে এটা যদি আমাদের 20 হয় তাহলে এইটা হচ্ছে আমাদের এতটুকু হবে আমাদের ভি হবে, ভি ইকুয়াল টু -40 সেন্টিমিটার। মানে এটা আমাদের পোল, আমাদের বিম্বটা আমরা পাবো লাইক দিস, এই জায়গায় আমরা ইমেজ বা বিম্বটা আমরা পাবো কোন দিকে? লেফট সাইডে। লেফট সাইডে কিন্তু আমরা ইমেজটা পাবো, আমাদের আঁকা লাগবে না, রে ডায়াগ্রাম আঁকা লাগবে না। তো আমরা অঙ্ক করেই বুঝবো, অঙ্ক করে পোল থেকে ইমেজের দূরত্ব হচ্ছে আমাদের, পোল থেকে ইমেজের দূরত্বই তো ভি না। তো লেফট সাইডে কেমনে বুঝলাম? মাইনাস দেখে। লেফট সাইডে ইমেজ তৈরি হয়েছে, পোলের সাপেক্ষে লেফট সাইডে ইমেজ তৈরি হয়েছে কেমনে বুঝলাম? এই মাইনাসটা দেখে। আর এটাকে আমরা বলি অবাস্তব। বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারলা কিনা? এতটুকু তোমরা বুঝতে পারলা কিনা একটু অবশ্যই কমেন্টে জানাও।
তারপরে আমরা সামনে আগাই, এতটুকু তোমরা বুঝতে পারলে কিনা কমেন্টে জানাও। তারপরে আমরা সামনে আগাই, এতটুকু ব্যাপার তোমরা বুঝতে পারলা কিনা কমেন্টে জানাও। এরপরে আমি সামনে আগাই, হ্যাঁ, এরপরে আমি সামনে আগাই, এরপরে আমরা সামনে আগাই। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা লাস্ট আমাদের আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম দেখব ইনশাআল্লাহ। এটা দেখলে তোমার কভার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, এটা দেখলে তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ কোশ্চেন নাম্বার 2 দেখলে তোমার আজকের দিনের প্রবলেমগুলো মোটামুটি না পুরোপুরি কভার হয়ে যাবে। আর বাকিটুকু তোমরা একটু বাসায় দেখলেই পারবা, বা আমি যদি সময় পাই আরো অনেক ম্যাথ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু দেখো। এবার আমাদের ওই সেই বের করতে বলছে বিম্বের অবস্থান নির্ণয় করো। এটা আমাদের লাস্ট ম্যাথ, একটু ধৈর্য ধরো। বিম্বের অবস্থান নির্ণয় করো, বিম্বের অবস্থান নির্ণয় করো, বিম্বের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা তোমাদেরকে প্রশ্ন করে করে করব, হ্যাঁ, মানে এই ম্যাথটা তোমরাই করবা, আমি করে দিব না, তোমরাই করবা, তোমাদেরকে প্রশ্ন করে করে করব। তো এই আমাদের সেই গোলীয় তল, এটা আমাদের গোলীয় তল। তো গোলীয় তলের এই সাইডটা হচ্ছে আমাদের ওয়াটার বা পানি মাধ্যম, আর এই সাইডটা হচ্ছে আমাদের এয়ার মাধ্যম বা বায়ু মাধ্যম। ওকে, গোলীয় তলে। আচ্ছা, তারপরে আমাদের বলছে এটা হচ্ছে আমাদের সেই প্রধান অক্ষ, এটা আমাদের প্রধান অক্ষ। তো আর এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু, না, এটা আমাদের মেরুবিন্দু। তো আমাদের কোশ্চেনে বলা যে মেরুবিন্দু থেকে 20 সেন্টিমিটার বামে, মানে এই জায়গায় আমাদের O4 অবজেক্ট, হ্যাঁ, O4 অবজেক্ট। তো আমাদের এতটুকুর ভ্যালু দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। এখান থেকে এতটুকুর ভ্যালু দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, আর আমাদের বক্রতার ব্যাসার্ধ আমাদের দেওয়া, বক্রতার ব্যাসার্ধ আমাদের দেওয়া কত বলতো? বক্রতার ব্যাসার্ধ আমাদের দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ আমার দেওয়া 6 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে বিম্বের অবস্থান এবং বিম্বের প্রকৃতি। বিম্বের অবস্থান, এই ম্যাথটা শেষ করলেই ক্লাস শেষ। আর রিহান, হ্যাঁ, তাহলে এবার দেখো, এটা হচ্ছে কি বলবো, এবার হচ্ছে আমরা এটা আমাদের লাস্ট ম্যাথ, সমস্যা নেই। তো এখানে আমাদের অবজেক্ট আছে, তো আমরা বিম্বের অবস্থান নির্ণয় করব, মানে আমরা ভি নির্ণয় করব, আমরা ভিটা বের করব। হ্যাঁ, আমরা সলিউশনে দ্রুত চলে যাই, সলিউশনে। তো এখানে আমাদের অবজেক্ট বা বস্তু আছে, সব সময় মনে রাখবা বস্তু থেকে আলোকরশ্মি স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে। এই যে বস্তু থেকে আলোকরশ্মি স্ফেরিক্যাল সারফেসে আপতিত হলো, তো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। বস্তু থেকে আলোক রশ্মি সব সময় স্ফেরিক্যাল সারফেসে আপতিত হবে। তো আলোক রশ্মির ডিরেকশন আমি জেনে গেলাম ডান দিকে। তো ডান দিকটা হচ্ছে আমাদের আলোক রশ্মির ডিরেকশন, ডান দিকটা হচ্ছে আমাদের আলোক রশ্মির ডিরেকশন, ডান দিকটা হচ্ছে আমাদের আলোক রশ্মির দিক। তো আলোক রশ্মির দিককে আমরা অলওয়েজ পজিটিভ ধরি, আলোক রশ্মি, না? আচ্ছা, এটা আমাদের পোল। তো পোল থেকে বস্তুর দূরত্বের মান দেওয়া 20 সেন্টিমিটার। এটা আমাদের পোল, আমরা সলিউশনে চলে গেলাম। পোল থেকে বস্তুর দূরত্বের মান দেওয়া 20 সেন্টিমিটার। পোল থেকে বস্তুর দূরত্বের মান দেওয়া 20 সেন্টিমিটার। এটা মন দিয়ে দেখো, পোল থেকে বস্তুর দূরত্ব মানে লাইক দিস, পোল থেকে বস্তুর দূরত্ব এতটুকু। আর এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, পোল থেকে বস্তু অবজেক্টের দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। পোলকে প্রশ্ন করো যে বস্তু কোন দিকে, বস্তু লেফট সাইডে। পোলকে প্রশ্ন করো বস্তু কোন দিকে, বস্তু লেফট সাইডে। তাই ইউ এর ডিরেকশন কি হবে? ইউ এর ডিরেকশন হবে লেফট সাইডে। ওকে, ইউ এর ডিরেকশন হবে কোন দিকে? ইউ এর ডিরেকশন হবে লেফট সাইডে। ওকে, এতটুকু আমরা বুঝলাম। তো আমাদের ভি বের করতে হবে। আবার খেয়াল করো, ইনসিডেন্ট রে যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করি। আপতিত রশ্মি যেই মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা μ1 দ্বারা প্রকাশ করি। আর বাকি মাধ্যমটা হচ্ছে আমাদের μ2। তো ওয়াটার, যেহেতু ওয়াটারের প্রতিসরণাঙ্ক 1.33 আমরা সবাই জানি, আর এয়ার যেহেতু এয়ারের প্রতিসরণাঙ্ক আমরা 1 মোটামুটি সবাই জানি। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে এখান থেকে আমরা কি বের করতে চাই? এখান থেকে আমরা ভি বের করতে চাই। বক্রতার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার দেওয়া। তো আমাদের গোলীয় সারফেসটা কেমন? লাইক দিস, এরকম না? আমাদের গোলীয় তলটা কেমন? এরকম। খেয়াল করো, আমাদের গোলীয় তলটা কেমন? এরকম। তো এই গোলীয় তলটাকে যদি আমি মোটামুটি বৃত্ত কল্পনা করি, এই গোলীয় তলটাকে যদি আমি মোটামুটি বৃত্ত কল্পনা করি, এই বৃত্তের, হ্যাঁ, গোলীয় তলকে যদি আমি মোটামুটি বৃত্ত কল্পনা করি, এই বৃত্তের কেন্দ্র বা সেন্টার হচ্ছে আমাদের এটা, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি।
তো এই যে আমাদের গোলীয় তলকে মোটামুটি বৃত্ত কল্পনা করলাম, এই বৃত্তের সেন্টার নিশ্চয়ই এখানেই হবে, নিশ্চয়ই এদিকে হবে না। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের পোল, মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পোল, এই যে এই পয়েন্টটা পোল, মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পোল পি। তো পোল থেকে সেন্টারের দূরত্ব আসলে আমাদের ব্যাসার্ধ, পোল থেকে সেন্টারের দূরত্ব আমাদের ব্যাসার্ধ আমরা জানি। তো ব্যাসার্ধের ডিরেকশন আমরা বের করতে চাই। তো ব্যাসার্ধের ডিরেকশন হবে সেন্টার যেদিকে সেদিকে, সেন্টারের দিকে ব্যাসার্ধের ডিরেকশন হয়। তাহলে পোলকে প্রশ্ন করো সেন্টার কোন দিকে, ডানে না? পোলকে যদি তুমি প্রশ্ন করো সেন্টার কোন দিকে, ডানে, তাহলে পোলের সাপেক্ষে সেন্টার কোন দিকে, ডান দিকে। তো ডান দিকে হবে আমাদের আর এর ডিরেকশন, ডান দিকে হবে আমাদের আর এর ডিরেকশন। আমরা বুঝে গেলাম পোল থেকে সেন্টারের দূরত্ব আমাদের আর। তো পোলকে প্রশ্ন করো সেন্টার কোন দিকে, ডানে, তাই আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, আর এর ডিরেকশন ডান দিকে হবে। এইটা আমাদের আর, তো আর এর ডিরেকশন কোন দিকে হবে, ডান দিকে হবে। এই যে আমাদের আর এর ডিরেকশন ডান দিকে। তো মোটামুটি আমাদের শেষ। এবার আমরা ম্যাথ প্রবলেম সলভ করি। এবার আমরা ম্যাথ প্রবলেমটা সূত্রের মাধ্যমে সলভ করি। তো আমরা ফর্মুলা জানি হচ্ছে μ2 ডিভাইডেড বাই v মাইনাস μ1 ডিভাইডেড বাই u সমান μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই r। এখান থেকে v বের করবা, v, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে v যদি বের করতে চাও, μ2 এর মান কত 1.33 ডিভাইডেড বাই v এর মান কত, v এর মান আমরা বের করব, যেটা আমরা বের করব সেটা v লিখে দিবা, মাইনাস μ1 এর মান কত 1। μ1 কেন, কারণ ইনসিডেন্ট রে হচ্ছে যেই মিডিয়ামে, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক μ1 আর আদার মিডিয়ামের প্রতিসরণাঙ্ক μ2। আপতিত রশ্মি যে মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1 আর অপোজিটটা হচ্ছে μ2। এবার খেয়াল করো μ1 হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই u। তো u কিন্তু আমরা কি বসাবো, মন দিয়ে দেখো। আচ্ছা, আলোক রশ্মির ডিরেকশনকে অলওয়েজ পজিটিভ ধরবো। এবার আমাকে বলো তো কমেন্টে u এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমাকে বলো তো। u এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, u এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, u এর মানটা। তো আমাকে কমেন্টে জানাও u আর r এর মান আসলে আমরা কি বসাবো, u আর r। তো একটু বলো, কমেন্টে জানাই দাও u এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে। আলোক রশ্মির ডিরেকশন যেদিকে, সেদিকটা অলওয়েজ পজিটিভ। তো আলোক রশ্মির ডিরেকশনের দিকে কিন্তু r এর ডিরেকশন, আলোক রশ্মির ডিরেকশনের দিকে কিন্তু r এর ডিরেকশন। তাই r এর মানটা কি হবে, পজিটিভ হবে। r মানে বক্রতার ব্যাসার্ধ 6 সেমি। তো এটা তুমি লিখতে পারবা হচ্ছে r প্লাস অফ 6 সেমি, r প্লাস অফ 6 সেমি। ওকে, আর u খেয়াল করো, আলোক রশ্মির ডিরেকশন অলওয়েজ পজিটিভ। তো আলোক রশ্মির ডিরেকশনের উল্টা দিকে কিন্তু u, তাহলে u হবে কিন্তু আমাদের, u এর মান হবে -20, u এর মান হবে -20 সেমি, আর r এর মান হবে +6 সেমি। তো u এর মান তুমি এখান থেকে লিখবা -20 সেমি। মাইনাস কেন, কারণ u এর ডিরেকশন কোন দিকে, লেফট সাইডে, আর আলোক রশ্মি রাইট সাইডে। আলোক রশ্মি বস, এই আলোক রশ্মির ডিরেকশন কি বলতো, আলোক রশ্মি হচ্ছে আমাদের বস, এ হচ্ছে আমাদের বস। ওকে, তো এর ডিরেকশনের দিকে যে থাকবে সে পজিটিভ, এ হচ্ছে বস, এর ডিরেকশন দিকে যে থাকবে সে পজিটিভ, আর যে অপোজিটে থাকবে সে হচ্ছে নেগেটিভ। यस, এক্স্যাক্টলি আমরা মানগুলো বসাই। u এর মান -20 বসাও, u এর মান -20 বসাও। μ2 কত, μ2 1.33, তো 1.33 মাইনাস μ1 কত, μ1 1 ডিভাইডেড বাই r কত, r হচ্ছে আমরা লিখছি +6। তো এখান থেকে সুন্দর করে তোমরা কি বের করতে পারবা, v এর মানটা বের করে আমাকে কমেন্টে জানাও তো যে v এর মান কত সেন্টিমিটার মান বসেছো, সেন্টিমিটারে আসবে। v এর মানটা কত সেন্টিমিটার, এটা আমাকে কমেন্টে জানাও। Yes, exactly. তাশফিয়া সুলতানা, নিপু, রাকিব ইসলাম, আতকিয়া মাসিয়াত, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। আতকিয়া মাসিয়াতের উত্তরটা মেবি সঠিক হয় নাই। v এর মানটা একটু আমাকে কমেন্টে জানাই দাও, v এর মান কত আসে একটু কমেন্টে জানাই দাও, v এর মান কত আসে। v এর মানটা কত আসে একটু কমেন্টে জানাই দাও, সুবিধা হবে। v এর মান আহমেদ শাওন, আমাদের অন্যতম রেগুলার স্টুডেন্ট, আতিকুল হক, আতকিয়া মাসিয়াত এবার মনে হয় সঠিক হয়েছে, 266 সেন্টিমিটার। বাকিরা দাও, সাবিকুন নাহার, ইয়েস, তাশকিয়া ইরা, ইয়েস, দীপান্বিতা সুর, এক্স্যাক্টলি, সজীব হাসান, সঞ্জিদা হক মীরা, তারপর হচ্ছে এক ইমন, ইয়েস এক্স্যাক্টলি, সানাউল কবির অনিয়, প্রত্যেকের উত্তরই সঠিক। সুধা ইয়াসমিন,
ফেরদৌস শাম্মী, হ্যাঁ তোমাদের উপর অগাধ বিশ্বাস রেখে আমি লিখে দিলাম 2 প্লাস 266 সেন্টিমিটার, প্লাস 266 সেন্টিমিটার। প্লাস বলতে কি বোঝাবে? প্লাস কার ডিরেকশন? প্লাস হচ্ছে আলোক রশ্মির ডিরেকশন। আলোক রশ্মি কোন দিকে? ডানে। তার মানে পোল থেকে কতটুকু ডানে বলতো? পোল থেকে 266 সেন্টিমিটার ডানে। ধরো এমন কোন পয়েন্টে আমরা কি পাবো? ইমেজ বা বিম্ব পাবো। পোল থেকে 266, ভি হচ্ছে প্লাস 266, তাহলে পোল থেকে 266 সেন্টিমিটার ডানে। ডানে কেমনে বুঝলাম? কারণ আলোক রশ্মি হচ্ছে বস, এ যেহেতু পজিটিভ আর ভি এর মানও যেহেতু পজিটিভ আসছে, তো আলোক রশ্মির ডিরেকশনই আসলে কি বলতো? ভি এর ডিরেকশন, অর্থাৎ ইমেজ আসলে পোল থেকে 266 সেন্টিমিটার ডান দিকে এমন কোন পয়েন্টে কাজ করবে। আমাদের রে ডায়াগ্রাম লাগবে না, রে ডায়াগ্রাম ছাড়া আমরা মান দেখে দেখে বের করতে পারবো। আর প্লাস মানে হচ্ছে আমাদের বাস্তব বিম্ব। প্লাস বলতে আমরা বুঝবো কি বলতো? বাস্তব বিম্ব মানে রশ্মিটা সত্যি সত্যি মিলিত হইছে প্রধান অক্ষের সাপেক্ষে বা প্রধান অক্ষে। ওকে, এটা আমাদের বাস্তব বিম্ব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। তো তোমরা তোমাদের লাস্ট পর্যন্ত যারা ছিলা প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই খুব সাবধানে থাকবা, বাসায় থাকবা, ঠিক মতন পড়াশোনা করবা এবং ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের চতুর্থ লাইফ ক্লাস বা লাইফ 4 নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।